আজ তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম হচ্ছে সুরসতিয়া। লেখকের নাম বিমল মিত্র। গল্পটির নাম সুরসতিয়া আমি ঠিক কনফার্ম নই। আর একটা কথা বলি, এই গল্পটি আমি অনেকদিন আগে পড়েছিলাম। হতে পারে বিমল মিত্রের দুটো গল্পকে আমি মিশিয়ে ফেলেছি। আবার গল্পটিকে ইন্টারেস্টিং বানানোর জন্য আমি একটু আধটু কল্পনা সাহারাও নিয়েছি, মানে একটু একটু বানিয়ে বলবো যাতে তোমাদের ভালো লাগে। সেই জন্য আমি লেখকের থেকে এবং তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর গল্পের যে নায়ক তার নামটাও আমি ভুলে গেছি, তার নাম আমি দিচ্ছি NC বিশ্বাস, মানে নিমাইচন্দ্র বিশ্বাস। এবার আমি গল্পটা শুরু করছি। একটা মফস্বলের ছেলে, এই যেমন বারাসাত, মধ্যমগ্রাম, এরম এরম জায়গার একটা ছেলে ম্যাট্রিক পাস করার পর কলকাতায় একটা মারোয়ারি মানে অফিসে মুনিমের কাজ পায়। মারোয়ারি অফিস মানে কি, একটা ঘরে গদি পেতে গদি পাতা হতো, আর তাতে সাদা চাদর বিছিয়ে চার পাঁচটা ডেস্ক লাগানো থাকতো, তার মধ্যে বসে বসে মুনিম মালিকের হিসাবপত্র লেখা হতো। মুনিম জানো তো, যারা প্রাইভেট, আগেকার দিনে যারা প্রাইভেট সব মালিকরা ছিল, মারোয়ারি এরা, সেটেরা, তারা যারা লেখা জোখার কাজ করতো তাদের মুনিম বলতো, মুনিমজি। তো সে মুনিমজির কাজ পায়। ওই মারোয়ারির অফিসে আরও যারা 4-5 জন মুনিম ছিল তারা সব নন বেঙ্গলি ছিল, শুধু ওই ছেলেটাই বাঙালি ছিল। বেশি বয়সও নয়, ম্যাট্রিক পাস করার পর 1-2 বছর পরই বেজে 18-19 বছরের ছেলে ছিল। আশা, হ্যাঁ, ভালো গরিবের ঘরের ছেলে, বেশি খেতে পেতে তেমন পেত না। যাই হোক, কাজ করার পর সে রোজ রেলে করে ওই কাজে আসতো, আপ ডাউন করতো, আর সে সন্ধ্যেবেলা চলে যেত। অফিস বন্ধ হয়ে গেলে সে চলে যেত 5টা-6টার পর গাড়িতে ঘরে ফিরে যেত। তো যে হেড মুনিম ছিল সে তাকে খুব ভালোবাসতো, রোজই মজাক করতো। সে অফিসিয়ালি বলতো, বাঙালি বাবু আজ मछली खाया क्या? तो বলতো, না না মুনিম, আমি मछली आज মাছ খাইনি। क्यों मछली क्यों नहीं खाया? বলে, মাছ কি করে খাবো, আমরা গরিব মানুষ, মাছের কত দাম জানেন, মাছ খাবো তো क्या खा के आया? বলছে, ডাল আর আলু ভাতে খেয়েছি। বলে, আলু ভাতে क्या चीज़ है? বলে, আলু ভাতে জানো না, ওই ভাতের মধ্যে আলুটাকে ফেলে দেয়, সেদ্ধ হয়ে যায়, ওটাকে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে মেখে ডাল দিয়ে বাস খেয়ে না, আপুস উপুস করে। বলছে, আচ্ছা। তো খেয়ে নাও চলতো। फिर আবার পরের দিন এসেছে, आज मछली खाया क्या बंगाली बाबू? बोले, ना 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 आज खाएंगे। तो आज क्या खाया? बोला, आज कलाई डाल और आलू आलू पोस्त खेची। बोलो, कलाई का डाल, वो क्या चीज है? कलाई के डाल जानो ना, बिबली डाल। बिबली डाल वो क्या है? बोला, अरे तुम ना हिंदुवासी राजा के बोलो उड़द की डाल, ওইটা। अच्छा अच्छा अच्छा, उड़द की डाल। আর পোস্ত, পোস্ত তো নেশা করতে হয় লোক। বলে, না না না, कोई নেশা নেশা হয় না, আপেলের বীজ এগুলো, ওগুলো তো আমরা আলু তরকারির সঙ্গে ওটার পেস্ট করে লেলে দিয়ে, আর খুব স্বাদ হয়। আর বিবলি ডালের সঙ্গে আলু পোস্ত তো খুব ভালো কম্বিনেশন, খুব স্বাদ লাগে খেতে, আপুস উপুস का। अच्छा, বাঙালিবাবু একদিন আমি কলাইয়ের ডাল আর আলু পোস্ত খিলান। হ্যাঁ, এখন তো আমাদের অবস্থা ভালো নয়, যখন মাইনে টাইনে বাড়বে তোমাদের 4 জন কি আলু পোস্ত ভাত খাও, কলাইয়ের ডাল। फिर बोलते बंगाली, फिर आवाज तो बोलते, बंगाली बाबू मछली नहीं खाया? नहीं नहीं, मछली आज मछली खाए। मतलब क्यों मछली क्यों नहीं खाते? बोला, আপনাকে তো বলেছি মাছের অনেক দাম, তো कभी मछली नहीं खाते? बोले, ना আমরা সানডের দিনে বা ছুটি ছাটার দিনে খাই মাছি। कौन सी मछली खाते हो? रोहू या कतला, ये हिलसा या झींगा? बोले, ना ना ना, রুই কাতলা, ঝিঙা ফিঙা, ইলিশ মাছ, চিংড়ি মাছের অনেক দাম, গলদা চিংড়ি বগড়া।
तो तुम कौन सा मछली खाते हो? बोला हमरा तो तेलापिया माछ खाई। তেলাপিয়া কোন সে মাছলি? ও তো কই মাছের মতো মতে দেখতে। তো সেইটা অনেক সস্তা আছে, ওইটাই আমি আমার মা বানায়, সেটা বুঝতে পেরেছেন। পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে বানায় মা, যা স্বাদ হয়! ওহ, আপনাকে কি বলবো, ভাত আর মাছ আমি तो 2 थाला भात খেয়ে ली थी तेलापिया में। बोला अच्छा, इतना इतना स्वादिष्ट मछली और वो सस्ता कैसे होता है? बोला আরে ওটা সস্তা, ওটা তেতো তেতো একটু ভাব আছে, সস্তা এই জন্যে। ওটা সবাই ভালো করে বানাতে পারে না, আমার মা খুব ভালো বানাতে পারে, সেই জন্যে ওটা আমাদের খুব ভালো লাগে। আমার মা, আমরা সস্তাও আছে আর খেতেও পারি রবিবার রবিবার ছুটির दिन। अच्छा, बंगाली बाबू रोज मछली खाया करो, दिमाग, सुना है मछली खाने से दिमाग तेज होता है। बोले वो तो আমিও জানি, কিন্তু পয়সা ही नहीं ना, আমরা কি করে খাবো? তো রাত को क्या खाते हो? बोले রাত को রুটি আর কুমড়োর তরকারি বা রুটি আর লাউয়ের তরকারি, আর কি রেশনের আটা নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরকম করে চলতে থাকে, সে অফিসে কাজ করতে থাকে 7-8 মাস হয়। একদিন সে সকালবেলা খুব খুশি খুশি মুখে एनसी विश्वास, निमाई विश्वास ऐसी थी। बोला क्या बात है बंगाली बाबू, आज बहुत खुश लग रहे हो, कोई खुशखबरी है क्या? शादी वादी हो रहा है क्या? बोले ना ना, शादी वादी की चोट ना। बोले की तो इतना खुश लग रहा है? হ্যাঁ, আজ না মাছ খেয়ে এসেছি, মাছের ঝোল ভাত। अरे आज तो संडे नहीं है, फिर मछली कैसे खा गया? বললো আজ দাদার জন্মদিন না, এই দাদা সকালবেলা যে মাছ এনেছিল, মা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিল, আহ কি স্বাদ! আমি তো 2 থালা ভাত খেয়ে এসেছি। বললাম তেলাপিয়া মাছ? ধুর, জন্মদিনের দিন কেউ তেলাপিয়া মাছ খায় নাকি? আজ দাদা রুই মাছ এনেছিল। रोहू मछली, वो तो बहुत महंगा है। बोले হ্যাঁ দাদা এনেছে, একদিন তো এনেইছে, আর খুব খেয়েছি। বলেছি দেখো হাতে এখনো গন্ধ ছাড়ছে। तो बोला हाँ हाँ, खुशबू तो आ रहा है, देखो हम तो खाते नहीं, लेकिन तुम्हारे साथ बात करके हमें आनंद आता है। তো এরকমভাবে বেশ চলছিল, হাসি মজাকের সঙ্গে ওদের কাজ বেশ চলছিল। বাকি সব যে মুন্সিরা, ওরা এদের দুজনের কথা শুনে শুনে আসতো। আর যাই হোক, একদিন কি হলো, हेड मुंशी बोलो देखो बंगाली बाबू, आज ना मैं मालिक के घर नहीं যাবো। আসলে কি হতো, রোজ মুন্সিজি খাতা টাতা লিখে আর ওই মালিকের ঘরে যেত সন্ধ্যেবেলা ছুটির পর, যেয়ে ওখানে সাইন টাইন করিয়ে নিয়ে আসতো। तो वो बोलते देख आज मेरा काम है, आज मैं ना मालिक के घर नहीं যাবো, आज बंगाली बाबू तुम चले जाओ। বললো না না না, আমি যাবো না, আমি যাবো না, আমি আমার ট্রেন লেট হয়ে যাবে, फिर আমার ঘরে ফিরতে দেরি হবে, আপনি এদের পাঠান না। बोले ये लोग सब लोग 1-2 बार करके सभी गया, तू भी जा, मालिक से परिचय भी हो जाएगा, और ऐसे डरने से कैसे काम चलेगा? जाओ भाई, एक दिन जाओ, आज मेरा काम है। तो देख मैं तो रोज ही जाता हूँ ना, मैं तो कभी किसी को कोई रहता ही नहीं, आज मेरा काम है, तो तू चला जा। कोई डरने की बात नहीं, बस जा, अंदर जाना, घर का नंबर है मैं बता देता हूँ, 18CA 18CB 18C/B, ठीक है, याद रहेगा ना? बोला हाँ। तो एक खाता लेके तू चला जा छुट्टी के बाद, और साइन करा के तेरे पास ले जाना, घर सुबह ले आना। ठीक है, मुखटा चूर नहीं गए। अरे डरना मत, कोई डरने की कोई बात नहीं, मालिक ने खा जाएगा क्या? बस तू जाके नमस्ते करके और खाता दे देना, वो साइन कर देंगे, आ जाएगा, बस देख के साइन कर देंगे, कोई बात नहीं, डरने की कोई बात नहीं। যাই হোক, ছুটির পর সে গেছে, খুঁজে 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 18C-তে দেখে ওখানে একটা বাল্ব লাগানো ছিল, ছোট্ট একটা মতো বাল্ব, অন্ধকার মতো। আর 18C বাড়িটা 2-3 তলা, দুটো বাড়ি পাশাপাশি, দুটো বাড়ি একই রকম, 18CA কি B, ও অত বাল্বে অতটা 18C তো সে দেখতে পেয়েছিল। দেখতে পেয়ে সে কী করে দেখে, দারোয়ান বসে আছে গেটের সামনে। বললো, दारोगा बोला क्या मांगता है, किधर जाता है? बोला আমি सेठ जी का रजिस्ट्री खाता साइन कराते, यहाँ खाताते साइन कराते। अच्छा जाओ अंदर चले जाइए, अंदर चले जाइए। तो ভেতরে চলে যায়, একতলাটা একদম শুনশান, একটা বাল্ব জ্বলছে, লাইট জ্বলছে, শুনশান রয়েছে একদম, কোনো লোকজন আওয়াজ শব্দ পাচ্ছে না, ডাকলো সেठ जी कोई
फिर से क्या করলো, নিমাই নিতাই সিঁড়ি দিয়ে ওপরে দুতলায় উঠলো। দুতলাটাও আলো জ্বলছে, কিন্তু কারোর কোনো ঘর দরজা টরজা বন্ধ, কোনো ঘরে কোনো আওয়াজ পাচ্ছে না। সেটজি করছে। এরকম করে যেতে যেতে একটা ঘরের সামনে একটু আওয়াজ শোনা যাচ্ছে। তো সেখানে একটা চেয়ারও পাতা ছিল, সে বসেছে। তো শুনছে কি বলছে, একটা লোক বলছে যে सरस्वतिया मुझे तो रुपया चाहिए, मुझे रुपया चाहिए, तू रुपया देगी कि नहीं बता दे। सरस्वती বলছে, দেখো বিক্রম, দেখো বিক্রম, আমি তোমাকে অনেক টাকা দিয়েছি, আর তোমাকে আমি দিতে পারবো না। আমার বাবার ট্রেজারি আমি খালি করে দিচ্ছি রোজ রোজ। আর দেখো, বাবা যদি কোনোদিন জানতে পারে আমাকে কি করে হিসাব দেবো, তুমি বলো। बोलो ओ मैं कुछ नहीं जानता सरस्वतिया, मेरे को तो रुपया चाहिए ही, तू कहीं से भी मेरे को रुपया दे। আসলে বিক্রম শেঠজির একজন রিশতেদার, খুব জানাশোনা রিশতেদার ছিল, মানে আত্মীয় ছিল, যার ওই বাড়িতে অবাধ গতি ছিল। এবং শেঠজির মেয়ের সঙ্গে বিক্রমের অবৈধ সম্বন্ধ বনে গিয়েছিল। তো যার লাভ ওঠাতে বিক্রম যখন তখন ওকে ব্ল্যাকমেল করে আর টাকা চাইতো সরস্বতীর থেকে। বলতে, না হলে আমি শেঠজিকে বলে দেবো তুই আমার সঙ্গে জোর করে অবৈধ সম্বন্ধ স্থাপিত করেছিস, আর सबको বলে দেবো, বদনামি তোর হবে, সেটা বিয়ে হবে, সারা শেঠজিরও বদনামি। তো সেই ভয়ে সরস্বতীয়া শেঠজি আলমারি থেকে টাকা চুরি করে, ট্রেজারি থেকে টাকা চুরি করে ওকে দিতে থাকতো, কিন্তু ওর পেট আর ভরতোই না। বললো, বিক্রম তোমাকে আমি অনেক টাকা দিয়েছি, তুমি এত টাকা করো কি? बोलो, मैं दारू पीता हूँ, रेस खेलता हूँ, जुआ खेलता हूँ, उड़ा देता हूँ, मौज करता हूँ, तेरे को क्या, तेरे को तो पैसा देना ही पड़ेगा, नहीं तो मैं सेठ जी को बता दूंगा, सारा दुनिया को बता दूंगा तूने मेरे साथ जबरदस्ती नाजायज रिश्ता बनाया। तो সেদিন কি ছিল, সরস্বতীয়া তৈরিই ছিল। ও ওকে বিক্রম আচ্ছা বিক্রম ঠিক আছে আনছি, তুমি না মদ খাও। আসলে সেদিন সরস্বতীয়া ওই মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। আর মদ খেয়ে সে বিছনায় শুয়ে পড়ে बड़बड़ করছিল, मेरे को तो रुपया चाहिए ही चाहिए, मेरे को तो रुपया चाहिए, नहीं तो सरस्वती मैं तेरे को बदनाम कर दूंगा। এরকম সে বলতে সে তার ঘুমের ওষুধের असर পড়ে হয়, এবং সে আস্তে আস্তে বক করতে তার চোখ বুঝে আসতে থাকে। আর সরস্বতীয়া এই সুযোগটারই অপেক্ষা করছিল। যখন যে দেখলো সে ঘুমিয়ে পড়েছে, একটু নাক ডাকার শব্দ হচ্ছে, তখন সে বালিশের তলা থেকে একটা ছুরি নিয়ে আর গপা গপ 3-4 বার বিক্রমকে বুকে ছুরিটা মারে। বিক্রম চেঁচিয়ে ওঠে, ওই নিতাই বাইরে চেয়ারে এসব শুনতে পাচ্ছিল। তারপরে হঠাৎ দরজা খোলার শব্দ হয়, এবং সরস্বতী ওকে দেখে বলে, আরে तुम कौन हो? আমি सेठ থেকে खाता साइन कराते एसेছি। बच्चों अच्छा सेठ जी से मिलना है क्या? अच्छा इधर आओ, अंदर आके बैठो, मैं अभी सेठ जी को बुलाती हूँ। हाँ बोले, तो যেই নিতাই ঘরের ভিতরে ঢোকে, বললো अंदर जाओ, अंदर बैठो। তো বসতেই ও কী করলো, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। আর ও নিতাই দেখে কি ওই বিক্রম বলে লোকটার মুখে ছুরি বোধা আছে, আর সে কাতরাচ্ছে আর রক্তে ভেসে যাচ্ছে। ও তো ভয়ে ওর হাত পা কাঁপছে। এদিকে সরস্বতী নিচে যে কাপড় জামা সব ছেড়ে টেনে নিয়ে আর পুলিশকে ফোন করে, আমার ঘরে একটা মার্ডার হয়ে গেছে, আর আপনারা জলদি তাড়াতাড়ি আসুন। আমি মার্ডারারকে ঘরের মধ্যেই পুলে দিয়েছি। যে ভাগতে যাচ্ছিল, আমি তখন উপরে আসছিলাম, সে দেখে লুকোতে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করি, তাড়াতাড়ি আসুন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে যায়, এবং পুলিশ এসে দরজা খুলে তাকে ওই ছেলেটাকে ধরে, বলে, এই তুই মার্ডার করতে এসেছিস এখানে? হ্যাঁ, বলে আমি মার্ডার করিনি, আমি কিচ্ছু করিনি।
তুই কিছু করি তো কি করে কি করছিস তুই? বলছে আমি তো সেটজির কাছে খাতা সাইন করাতে এসেছি। খাতা সাইন করতে এসেছিস বেটা, হ্যাঁ? একে হাতে নাতে ধরে পড়ে খাতা সাইন করতে, বলছে সেটা তুই কাজ করিস। বললাম আমি জানি না, আমাকে তো বলেছে 18, আমি প্রথমবারই এসেছি, আমাকে মনিমজি বলেছিল 18 18 বি, বলে তো 18 এ নাটক করছিস, হ্যাঁ? বলে সত্যি বলছি আমি কিচ্ছু জানি না, আমি কিছু দেখুন না, আমার কাছে এই খাতা। বললো, খাতা এসব তোরা নাটক है। এদিকে সেটজি ফেটজি সব এসে যায়। এদিকে সরস্বতীকে বললে পুলিশ জিজ্ঞেস করে যে आपने क्या देखा? সরস্বতী বলল আপনি একটু দিকে আসুন, বাবার সামনে আমি বলতে পারবো না, আপনারা একটু এদিকে আসুন ভেতরের দিকে। সরস্বতী এই কথাই বলে যে আমি ওপরে বিক্রম এসেছিল, আমি ওর জন্য কি খাবে, চা খাবে নাকি ঠান্ডায় খাবে আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। তখন দেখি এই লোকটা গপ গপ করে ছুরি মারছে, আর আমাকে তো যেই পালাতে যাচ্ছিল আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিই। তাছাড়া সরস্বতী কী করবে, পুলিশকে প্রচুর টাকা দেয় চুপচাপ, সব তৈরি করেছিল সরস্বতী। বললো কেসটা দেখবেন ওই লোকটাকে যেন সাজা হয়ে যায়, এরকমভাবে কেসটা করবে। তো পুলিশ তো জানোই টাকা খেলে আর সব কিছুই করে, ওরা ফের ওকে ধরে নিয়ে চলে যায়। এদিকে পরের দিন খবরের কাগজে তো খবর ছেপে যায় যে একজন মারোয়ারি রিশতেদারকে একটি লোক দিন রাত্রিবেলা খুন করে, ওর ফটো দেয়। তো मुंशी तो फोटो देख के चित्ते में जब बोले रे बंगाली वो बस गया, अरे क्या कर दिया, अरे बंगाली वो मर्डर कैसे करते, ये तो कर ही नहीं सकता, ये बस गया। সেই যে মুন্সিজি যে ওই ঘরে যে খবর দেয় আপনাদের ছেলেকে মার্ডার কেসে পুলিশ ধরেছে, আপনারা যদি কিছু করতে পারেন। এদিকে ওই মুন্সিজি বা নিতাইজি সেটের কাছে কাজ করতো, সেই সেটজি বলে তোমরা কেউ কিছু বলবে না, বলবে এই লোকটাকে আমরা চিনিই না। আর যেটি বলে খাতাটা কী করে পেয়েছে বলবে যে আমরা জানি না, আমাদের অফিসে তো কত লোক আসে, কে চুরি করে নিয়ে গেছে হয়তো, এই কথা তোমরা বলবে। তো সেই মতো পুলিশ আসে ওদের ওখানে, বললো একটি ছেলে খুন পেয়েছে, আপনাদের এখানে কাজ করে না, ফটো দেখায়, বলে না না আমাদের কাছে তো এরকম কাজ করে না। তাহলে আপনাদের খাতা কী করে পেলো? বলে এখানে কত লোক আসে, চুরি করে কখন নিয়ে গেছে আমরা কী করে জানবো, আমরা কবিদের খাতাটা খুঁজছি পাচ্ছি না 2-3 দিন ধরে, আমরা খুব পরেশান আছি। যাই হোক পুলিশ ওদের ঘরেও যায়, বলে আপনার ছেলে খুন করেছে, তো বলে আমার ছেলে করতেই পারে না, আমার ছেলে, আমরা গরিব মানুষ, বলে আমরা জানি না, যা হয় কোর্টে এসে বলবেন। তো ওর বাবা মা তো খুব গরিব ছিলই, যাই হোক প্রভু একটি উকিল করেছিল। তো সরস্বতী নিজের উকিলকে দিয়ে আর ওই উকিলটাকেও কিনে নেয় সে, আর এরা 1-2 দিনের বেশি ফিস দিতেও পারে না, যার ফলে নিতাইয়ের জেল হয়ে যায়, যাবজ্জীবন কারাদণ্ড। জজ ওকে বলে যে তোমার কিছু বলার থাকলে বলো, যে আমি তোমাকে সাজা দেওয়ার আগে একটা মৌকা দিচ্ছি। বলে হুজুর আমি খুন করিনি, আমি একটি মারারির গদিতে কাজ করতাম, আমি আজ 7-8 মাসে আমি লেগেছি। একদিন আমাদের হেড মন্ত্রী স্যার বলে যে যা তুই যা আজ খাতা সাইন করতে যা 18 বিতে। বাল্বের অন্ধকারে আমি তো বুঝতে পারি না, 18 ঢুকে যাই, দারানজিকে বলি খাতা সাইন করতে, সে বলে উপরে চলে যাবো। এবং আমি যাই, নিচের তলায় কেউ থাকে না, উপরের তলায় যেয়ে দেখি একটা বেঞ্চ চেয়ার পাতা আছে, একটা করে আওয়াজ আসছিল, এবং হঠাৎ একটা লোকের কিছু মারলে করে চিৎকার করে ওঠে। তারপরে একটি মেয়ে বেরিয়ে আসে, আমাকে বলে তুমি এখানে কী করছো? আমি বললাম যে আমি সেটজিতে খাতা সাইন করতে এসেছি। তো বললো যে আচ্ছা সেটজি স্যার তুমি এসে ঘরে এসে বসো, আমাকে ওই ঘরে ঢুকিয়ে দেয় যে ঘরে মার্ডার হয়েছিল, আর ওই মেয়েটি বাইরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপরে পুলিশ এসে আমাকে ধরে, বুঝি আমি খুন করিনি, আমি খুন করতে পারিনি, আমরা গরিব মানুষ। বলে কিন্তু তোমার তো কোনো সাক্ষী সবুত কিছুই নেই, তুমি কী করে তুমি, আমি কী করতে বলবো, তোমার বিরুদ্ধে সমস্ত কিছু সাক্ষী সবুত আর সব কিছু, আর বিপক্ষে ওই সরস্বতী আর সরস্বতীর উকিল তো বলে হুজুর এসব নাটক করছে, এসব
এ ভোলা মুখ করে এ ও এক নম্বরের শয়তান হুজুর এ কেউ কেউ ওই খুনি বলে যে সে খুন করেছে আপনিই বলুন হুজুর। জজ যদিও বুঝতে পারে এই লোকটি খুন করেনি, তো এই জন্যে মার্ডার করার ক্ষেত্রে সাধারণত তো মৃত্যুদণ্ডই হয়, কিন্তু জজ বুঝে যায় কিন্তু কোনো উপায় নেই, সারা সবুত এমনভাবে পুলিশকে সাজায় যে সব কিছু ওর বিরুদ্ধে ছিল বলে ওর আজীবন কারাবাস হয়ে যায়। আজীবন কারাবাস মানে এই 14 বছরের মতোই হয় কারাবাস, ছুটি ছাটা কেটে। তো যাই হোক, সে জেলে চলে যায়। আর বাবা মারা কী করবে, তারা গরিব মানুষ, তারা বাবা মা ভাই ওরা কিছু করতে পারে। মাঝে মাঝে মিলতে আসতো, সে ভাবতো ভগবান কী পাপ করেছিলাম পূর্বজন্মে, শুধু শুধু আমার জেল হয়ে গেল। যাই হোক, জেলে ও থাকতো তো সিম্পল সাদা সাদে লোক, আর অত্যন্ত ভয়ে ভয়ে থাকতো। মানে ওখানে ফুঙ্কার ফুঙ্কার গুন্ডা টুন্ডারা আসতো, ওকে ওকে দেখে বলতো আরে মার্ডার করেছে, বলে হ্যাঁ বিশ্বাস যা, বড় বড় যে ওদের দাদা গিরি করতো, दादा बन मन मन की गुंडा से दादा वैसा था, विश्वास बजा मेरा पैर दबा दे, तो चुपचाप बात भी तो अरे मेरे सिर का मसाज करोगे, तो बोले अरे तेरा हाथ तो इतना नाजुक लड़कियों की तरह, मर्डर कैसे किया? बोले उस्ताद जी हमें मर्डर करी नहीं, हमें मर्डर करे तो ऐसे ही तो जेल आ गया। बोलो हाँ उस्ताद जी हम ऐसे ऐसे গেছি। बोलो क्या हुआ बता मेरे को, फिर वही घटनाटा बोले। लो लड़की बड़ी शातिर है, खुद को बचाने के लिए तेरे को मुर्गा बनाया, चल कोई बात नहीं टाइम कट जाएगा, ऐसे ही हम तो देख रोज आता है। फिर এরকমই করতো, কেউ কোনো কোনো কয়েদি বদমাশ করে ওকে একটা থাপ্পড় মারতো কি চাটি মারতো, ও বসে বসে কাঁদতে লেগে যেত। बोले अरे विश्वास रो रहा है, लड़की है क्या? बोलो এত জোরে মারো আমার লাগে না, আমার সহ্য হয় না। তো अरे अरे विश्वास ऐसे नरम दिल होने से होगा नहीं, अरे तू थोड़ा ताकतवर बन, थोड़ा ये दुनिया बड़ा जालिम है, जेल से छूटने के बाद फिर तेरे को किसी ने बेवकूफ़ बनाएगा। আর কি বানাবে, 14 বছর জেল কাটতে কাটতেই তো বুড়ো হয়ে যাবো, বাঁচবো কিনা তাই জানি না, কী হবে। এদিকে 4-5-6 বছর হয়ে যাবার পর জেলের যে জেলার ছিল সে দেখে এই যে সরল একটা সাদা সিধে ছেলে, আর এই ও না ও হেড অফিসে রিপোর্ট পাঠাতো যে सजा कम कराর জন্য। बोलते विश्वास तेरा ना सजा कम करने के लिए मैंने रिपोर्ट भेजा, तेरा ये है मैं আমি পাঠিয়েছি। রিপোর্টে লিখতো এই ছেলেটি লাগে না খুন করেছে, হয়তো খনি করতে জন্য এই খুন করে ফেলেছে, কিন্তু ও খুব ভালো ছেলে। ও বিশ্বাস কী করতো, ও চুপচাপ যে যা বলতো তাই কথাই শুনতো, তারপর বাপ টিভি দিতে বললে বা টিভিতে দিত, সবাই ওকে ভালোই বাসতো, এত সরল ছেলে সবাই ওকে। আর বেশি কেউ টমটম করতো না, চুপচাপ লাইনে দাঁড়িয়ে খাবার নিত, যা কাজ দিত সেই কাজও করতে থাকতো, আর রাত্রিবেলা নিজের শব্দঞ্জিটা গুছিয়ে শুয়ে পড়তো। শুয়ে আর তার সব কোনো লেনা দেনা নেই, কেউ যেহেতু কিছু বলতো সেই করে দিত। এবং জেলার এবং সবাইটাই ওকে আর আস্তে আস্তে বুঝে যায় যে এই লোক খুন করার লোক না, এ একটু সন্ত আদমি আছে, হ্যাঁ। তো ওর জেল বারবার যে भी জেলার এসেছে ওর গুড রিপোর্টই পাঠিয়েছে বারবার জেলে সাজা কম করার জন্যে, এবং শেষ পর্যন্ত 8-9 বছর পর ওকে ও সাজা মাফ হয়ে যায় এবং ওকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর ও যে এতদিন কাজ করেছিল তার বিনিময়ে বেশ কিছু টাকা জমেছিল, এই টাকাটা দেয় এবং জেলার সাহেব বলে বিশ্বাস তুই আর এসব কাজ করিস না, ভালোভাবে জীবনযাপন কাটাও। বললাম আমি তো কিছু করিনি হুজুর, আমার ভাগ্যই আমাকে এইসব সাজা কাটালো। যাই হোক যা হয়েছে হয়েছে সব ভুলে যা, আর নতুন করে জীবন শুরু কর, এই টাকা দিয়ে দেখ যা ঘরে যা। বলে উইশ ইউ গুড লাক বলে ওকে পাঠিয়ে দেয়, চলে যায়। এ সন্ধ্যের সময় ঘরে যেয়ে পৌঁছে, এক মুখ দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো প্রথমে ঘরের লোকেরা চমকে যায়, তারপরে বলে আমি নিমাই নিতাই নিতাই। তো মা বাবা সব কথা বললাম, তো মা বাবা তো ভাইরা বলে মা
মা বাবা তো মরে গেছে, ওর ভাই আর বৌদিগুলো আয় ভিতরে বস, হাত পা ধুয়ে টুয়ে চা খাওয়ায়, তারপরে রাত্রে খাবার টাবার খেতে দেয়। তুই বলে দেখ বিশ্বাস, নিতাই তুই তুই একটা মার্ডার করেছিস, বলে তুই খুনি, তুই তো আমাদের এখানে থাকলে আমাদের এখানে পাড়ার লোকেরা থাকতে দেবে না, বুঝতে পারছিস রে ভাই, কিছু মনে করিস না, তোকে আমরা কিছু টাকা আরও দেবো, আর যতটা পারি তুই এখান থেকে চলে যা, পারিস তো এই স্টেটটাই ছেড়ে দে, বাংলা থেকে ছেড়ে তুই অন্য কোনো স্টেটে যে থাক, ওখানে কাজকর্ম করে, যাতে যেখানে তোকে কেউ চেনে না, এখানে তুই থাকলে আমাদের চেনা দুর্বল হয়ে যাবে ভাই, বুঝতে পারছিস তো? সবাই জানে তুই জেলে আছিস 14 বছর যাবজ্জীবন মার্ডার করেছিস, হ্যাঁ, তো তুই চলেই যা, তোকে তো মা বাবা সবাই মরেই গেলে, আচ্ছা তো চল সকালবেলা চলে যা, হ্যাঁ সকালবেলা চলে যা, কেউ জানা যা দেখতে না পায়, তো করে বিশ্বাস, রাত্রে তো তার ঘুম হয় না, ভোর 4টের সময় সে উঠে চলে যায় এবং ট্রেনে চেপে সে দেবঘরে বাবা বৈদ্যনাথের ধামে চলে যায়। ওখানে বৈদ্যনাথ ধাম দেবঘরে যেয়ে সে একটা টিনের দোকান ভাড়া নেয় 5 টাকা দিয়ে, টিনের ঘরে সে একটা টেবিল চেয়ার কিনে এবং টেবিলের উপরে একটা পর্দা দিয়ে, হ্যাঁ, আর যাওয়ার সময় একটা হোমিওপ্যাথি চিকিৎসার বই এবং একটা একটা বাক্স, কাঠের বাক্সে হোমিওপ্যাথি ওষুধ টষুধ কিনে নিয়ে সে ওখানে যায় এবং সেই দোকানের উপর বোর্ডে লাগিয়ে, টিনের দোকানের বোর্ডে লাগিয়ে দেয় NC বিশ্বাস হোমিওপ্যাথি চিকিৎসক, এবং ওর টেবিলের পিছনে একটু পর্দা লাগিয়ে পিছনে ও একটা খাটিয়া কেনে, খাটিয়ার উপর চাদর পেতে দেয়, ওখানে উনুন আর ওই 2-4টে বাসন দিয়ে ভাতে ভাত যেমন করে দিয়ে খেতে থাকে। সারাদিন সে সকাল থেকে সে 1-12টা অবধি বসে থাকে, বসে বসে হোমিওপ্যাথি বই পড়তে থাকে, বইটা পড়তে থাকে, আর দুপুরবেলা সে পাচ্ছি একটা পুকুরে যে চান করে আসে, জলটা ভরে আনে, আর এইভাবে টপ খেতে নেয়, আর খেয়ে একটু আরাম করে, আবার বিকেল 5টা-6টা থেকে হারকিন জেলে 7-8টা অবধি বসে থাকে, যেতে আসে। কখনো কখনো 1-2 পেশেন্ট আসতো, ওষুধ দিত, তো বেশিরভাগ দিনই કોઈ পেশেন্টই আসতো না, তখন সে ভগবানকে বলছে, ভগবান এক তো বিনা দোষে আমাকে এত বছর যা তুমি জেলে দিলে বাবা বৈদ্যনাথ, হ্যাঁ, আর এখন কি তুমি তোমার ধামে এসেছি, তোমার আশ্রয়ে এসেছি, এখানে কি না খেয়ে বলবো মা বাবা, টাকা জমা পয়সা টাকা তো সব কত শেষই হয়ে আসছে, হ্যাঁ, শেষ করে তোমার ধামে এসে আমি না খেয়ে বলবো, একটা তো 3-4টে করে তো পেশেন্ট পাঠিয়ে দাও ডেলি, তাহলেও তো 4-5 টাকা হয়, হ্যাঁ, আমার গুজারা হয়ে যাবে। তো এরকম বলতে থাকে, আর এদিকে টেনশন হতে থাকে যে এই জমানো টাকা ফুরিয়ে যাবে, দোকানের ভাড়াই বাকি দেবো, আর থাকবোই বা কোথায়, তো এরকম বলে ভাবতে ভাবতে একদিন ঘুমোচ্ছে, রাত্রি 12টা-1টার সময় হঠাৎ তার দোকানের দরজায় ধম 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 আওয়াজ, डॉक्टर साहब दरवाजा खुलिए, डॉक्टर साहब। ও ঘুম থেকে পর্দা সরিয়ে দোকানের দরজা খুলে বলল, কে? দেখে একটা কার দাঁড়িয়ে আছে আর 2জন সিপাহী লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল। डॉक्टर साहब जल्दी चलिए। बोले কোথায়? रानी माँ के पास। बोलो अरे बाबा, रानी माँ के पास? बोला हाँ, रानी माँ के बच्चे का पेट में बहुत दर्द हो रहा है, आप जल्दी जल्दी चलिए। बोला अरे কত বড় শহরে কত বড় বড় ডাক্তার আছে, আমি একটা ছোটো মোটো ডাক্তার, আমি কী করে যাবো? बोलो हम कोई डॉक्टर नहीं मिला हमें, इतनी रात को आप सब सब दुकान बंद हो गया, दरवाजा बंद है, मैं कहाँ जाएंगे? रानीबा कहाँ? जब तुरंत कोई भी डॉक्टर को बुला लाओ, जल्दी लाओ, हम चलिए जल्दी, आप चलिए। बोले अरे भाई আমি বলছি আমি পারবো না, ওই ছোটো মোটো ডাক্তার, আমি এইসব শেষকালে রানীমাবার যদি কিছু ভুলভাল হয়ে যায়, রানীমা তো আমার গর্দন নিয়ে নেয়। বলে अरे कुछ नहीं होगा, चलिए जल्दी चलिए, डरो डरिए मत, डॉक्टर साहब चलिए चलिए चलिए। ও গেল, হে বাবা বৈদ্যনাথ, আবার এই কী পরীক্ষায় ফেললে আমাকে, আবার কোন বিপদের সময় বিপদের মুখে ফেললে ঠাকুর। যাই হোক,
বলেছে কাঁদতে কাঁদতে যে ওই ওষুধের বাক্সটা নিয়ে জামাটা গায়ে দিয়ে আর চপ্পল পরে আর ওই দোকানটা বন্ধ করে আর ওষুধের বইটা নিয়ে সে চলে গেল। যেতেই राजा साहब बोलो आइए आइए डॉक्टर साहब आइए, देखिए ना मेरा लड़का तड़पड़ा पेट दर्द चीज़ कर की খেয়েছিল বলে এই पूरी सब्जी আর लड्डू। বলে আচ্ছা তো কী করবে, ভগবানের নাম নিয়ে পেট দর্দের যে ওষুধ 4টে মোমবাতি গলি ওর মুখে, মুখটা খুলে মুখ মুখ খুলেই 4টে গলি বেলে দানা ঢেলে দেয় বাচ্চাটার মুখে। বাচ্চাটা চুপ করে, फिर बच्चा থাকে तो पेट दर्द होते ही থাকে। ওরা बोले डॉक्टर साहब आपको यहीं बिस्तर लगा देते हैं और आप यहीं सो जाइए और रात भर पेशेंट को देखिए, जब तक नहीं ठीक है आप यहीं रहिए, हम पास वाला कमरे में ही हैं और जब कोई ज़रूरत है तो बुला लेना हमें और पेशेंट का ख्याल रखिएगा, आपका फीस हम दे देंगे, सब कोई चिंता मत। তো কী হলো, ও কী ঘুমোবে, বাচ্চাটা মাঝে মাঝেই চেঁচাতে চাপানি উঠে উঠে ও 4টে করে গলি ভগবান বৈদ্যনাথের নামে ও 4টে করে গলি ওর মুখে ঢেলে দিত। এদিকে রানী সাহেবা যে ছিল সে দরজার ধারে ঘুমটা দিয়ে বসেছিল, সে দেখছিল, সে দেখে একে চিনে ফেলে। আসলে রানী সাহেবা ছিল সরস্বতিয়া, ওর বিয়ে এখানেই দেবগড়েই হয়েছিল রাজা সাহেবের সঙ্গে। তো সরস্বতিয়া তো বলে আরে এই লোকটাকে তো আমি খুনেরা দয়ায় একে যে আমি যে লোক পাঠিয়েছি নিরপরাধ লোকটাকে, হে ভগবান এ আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। যাই হোক এরকম করে ও 3বার 4বার করার পর বাচ্চাটা আস্তে আস্তে 3টে-4টের সময় ঘুমিয়ে পড়ে। ও দেখলো যে ছেলেটি ঘুমিয়ে পড়লো আর পেট ব্যথা করছিল না। তো ডাক্তার সাহেব ওর নিজের বিছনায় শুয়ে যায়, তখন ওর চোখ ঘুম এসে যায়। ডাক্তার সাহেব বুঝতে পারে না, যখন ঘুম থেকে ওঠে প্রায় 10টার মতো বেজে গেছে। তো घूम থেকে উঠতেই চাকর বললো ডাক্তার সাহেব अब उठ गए। बोलो है हमारे पेशेंट केमन আছে, बोलो बिल्कुल ठीक हो गया डॉक्टर साहब। फिर राजा साहब वो आंसू छूटे, बोले डॉक्टर साहब बधाई हो, आपने मेरा बेटा को जीवन दान दे दिया, जीवन दान दे दिया, आप मेरा बच्चा अब ठीक हो गया। बोलो मैं আমি কিছু দিইনি সব বাবা বৈদ্যনাথের কৃপা। তো যাই হোক फिर बोले ওরা তো डॉक्टर साहब फिर ওরা जाओ তারা अंदर बोले डॉक्टर साहब को खावा टावा नाश्ता तास्ता कराए, खवाए पेट टिपे फिर डॉक्टर साहब के रानी साहेबा 10,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়, साथ में उन्हें খাওয়া টাওয়ার भी পাঠিয়ে গাড়িতে করে পাঠিয়ে দেয়, বলে রাজা এনে দোকানে গিয়ে ভালো করে নিয়ে যাওয়ার সযত্নে বুঝিয়ে। তারপরে সেই 10,000 টাকা পায়। বলে বাবা বৈদ্যনাথ, বাবা তোমার কী কৃপা, হ্যাঁ আমি তো কিছুই ডাক্তারি জানি না, কী বা জাদু করেছো তুমি, ছেলেটি তো ভালোই হয়ে গেল, আর দেখো আমাকে 10,000 টাকা দিয়ে দিলে তো আমার অনেক দিন চলে যাবে বাবা বৈদ্যনাথ। সে কী করে একটি ভালো ডাক্তারখানা নেয়, ওই টিনের ডাক্তারখানা ছিল, যার মধ্যে একটা ঘরও থাকবে, একটা বাইরের দিকে, আর সে ঘরটায় থাকে আর বাইরে একটা ডিসপেন্সারি খুলে নেয়। আর এই রানী সাহেবের ছেলেকে ভালো করার জন্যে তাকে তার কাছে একটা দুটো করে আস্তে আস্তে পেশেন্ট আসতেও থাকে। তো যাই হোক যারা ভালো হয়ে যেত তার ওষুধে, তো তারা তো আসতে, যারা ভালো হতো না তারা অন্য ডাক্তারের কাছে চলে যেত। তারপরে 1 মাস बाद हठात वही दरबानरा আসে, पावर भाई अब क्या हुआ, बोलो कुछ नहीं है डॉक्टर साहब, रानी साहब आपको ये बताया कि आपको हर महीने 10,000 रुपये करके पेंशन देंगे, ये आपका पहली किस्त है, हर महीने में आपको हम 10,000 रुपया पेंशन दे के जाएंगे। रानी साहब ने कहा आपने रानी साहब का बेटा को जान बचा दिया ना, तो रानी साहिबा इसलिए आपको हर महीने 10,000 रुपया पेंशन देंगे। बोला है प्रत्येक माह से 10,000 টাকা फ्री थे। हाँ हाँ रानी साहिबा का दिल बहुत बड़ा है, वो जिसके ऊपर मेहरबान होता है वो उनको तो लुटा देता है, और फिर आपने तो उनको बेटे को जान ही बचा दिया तो क्यों नहीं लगे। तो बोले बाबा वैद्यनाथ তোমার কী কৃপা বাবা,
একমাত্র বিনা দোষে তুমি এত জেল খাটালে, আবার হঠাৎ তুমি আমাকে এত টাকাও দিচ্ছে, বিনা বসে বসেই এত টাকা। যাই হোক, 3-4 মাসের টাকা জুড়ে 40,000 টাকা যখন তার হয়, সে একটা দুতলা বাড়ি কিনে নেয়। দুতলা বাড়ি কিনে নেয় এবং সে বিয়ে করে। তার নাম হয়ে গিয়েছিল, তার কাছে মেয়ে কোনো দেববাড়িরই কোনো ভালো ঘরের মেয়ে সে পেয়ে যায়, বিয়ে থা করে নেয় এবং সে নিচের তলায় থাকতো এবং একটা ঘরে ডিসপেন্সারি করেছিল বাইরের দিকের ঘরটায়, সে রং টং করে সুন্দর করে উপরের তলায় ভাড়াও দিয়ে দিয়েছিল, যার ফলে তার তো আর কোনো চিন্তাই ছিল না। আর মাসে মাসে তো 10,000 টাকা পেনশন তার আসতোই। তাছাড়া রানী সাহবা উৎসবের দিনে টিনে নানা রকম খাবার টাবার, ফল সবজি, কাঁঠাল, আম টাম সব ফল দই মিষ্টি পাঠাতেই থাকতো তারপরে। তো এরমভাবে তার দিন চলছিল। সে ডিসপেন্সারিতে বসতো তো কিছুক্ষণের জন্য। একবার তার মনে হয়েছিল আর কি জন্যই বা ডিসপেন্সারি করবো, ছেড়ে দিলেই হয়, তাহলে ভালো সারাদিন করবোটাই বা কী, চলো কিছুটা তো সময় পাস হয়ে যায়, টাইম পাস হয়ে যায়। তো ডিসপেন্সারিতে বসছে। এরপরে কি হয়, একদিন হঠাৎ একটি গাড়ি আবার এসে তার দরজার সামনে এসে ঢোকে এবং ওখানেও 2-4টে দারোয়ান আর একটা ভালো দামি কালো রঙের গাড়ি আসে। बोले डॉक्टर साहब चलिए। कहा कुत्ता है? बोलो कि यहाँ से 2-3 गांव छोड़ के हमारे रानी साहबा का तबीयत बहुत ख़राब है, आपको दीवान साहब ने बुलाया। बोला আমাকে আমাকে কেন, এখানে কত বড় বড় ডাক্তার রয়েছে। बोला नहीं नहीं, आपको ही बुलाया विशेष करके, डॉक्टर साहब आपने सरस्वती जी का बेटा का जान बचाया था ना, तो उन्होंने आपका नाम किया, रिकमेंड किया, तो आपको ही जाना पड़ेगा, आपको ही। বলি ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে তোমরা মাফ করো ভাই, আমি রানী সাহেবের जान बचाते पारबो ना, আমি छोटो मोटो डॉक्टर है, होम्योपैथी डॉक्टर। बोलो नाम कुछ नहीं जानते, दीवान साहब आपको ही लाने के लिए कहा, आपको चलिए, आप अगर ऐसे नहीं जाएंगे तो हम तो आपको ज़बरदस्ती उठा कर ले जाइएगा, हम ले जाएंगे। तो भला यही है, यही है कि आप आ जाइए और एक काम कीजिए, 3-4 दिन के लिए अपने कपड़े लत्ते ले जाइए, वहाँ शायद रुकना पड़े रानी साहब को, जब तक न ठीक होगा आपका वहाँ से आना नहीं होगा, और आप घर पे भी बता दीजिएगा, आपको वहाँ टाइम लगेगा, रानी साहब का तबीयत बहुत खराब है, आप जल्दी चलिए। ঘরে বলে কাঁদতে কাঁদতে বললো, দেখো আবার কি বিপদ এলো, দেখো এই কী যে হে বাবা বৈদ্যনাথ, আবার বাঁচাও, আবার কি পরীক্ষায় ফেললে, আমি তো কিছু জানি না বাবু, এই রানী সাহেবকে, এই রাজা রানীর ব্যাপার আমাকে কেন দিচ্ছিল, গরিব গরিব পেশেন্টই ভালো, এ আমারই মরণ দশা, আমি কেন যে প্র্যাকটিস করতে গেলাম, আর করবো না বাবা বৈদ্যনাথ, আর লোক করবো না, আর আমি প্র্যাকটিস করবো না, ভগবান এই যাত্রাটা বাঁচিয়ে দাও আমাকে। ওখানে ও যায়। আসলে কেসটা কী হয়েছিল, রানী সাহেব ছিল বিধবা, আর দিওয়ানের সঙ্গে রানী সাহেবের অবৈধ সম্বন্ধ হয়েছিল, যার ফলে তার সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এখন যদি কোনো অন্য কোনো ডাক্তার ফাক্তারকে ডাকা হয়, তো তাহলে কী হবে, জানাজানি হবে, রানী বদনাম হবে, বিধবা বাচ্চা হলো, সেই ভয়ে তো রানী সাহেবা প্রথমে দিওয়ানকে বলে, তুমি একটা ব্যবস্থা করো যাতে কোনো জানাজানি না হয়, এমন কাউকে বিশ্বাসী কাউকে আনো। তো দিওয়ান জানাশোনা একটা দাইকে এনেছিল, যে এইসব কাজে এক্সপার্ট থাকতো, জড়িবুটি দিত আর বাচ্চা মরে যেত। তো সে দাইটি রানী সাহেব জড়িবুটি দিয়েছিল, কী হয়েছে জানি না, কিন্তু রানী সাহেব শরীর খুব খারাপ, সে তড়পছে একদম, তো যায় যায় অবস্থা, মুখ লাল নীল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে। দিওয়ান সাহেব কী করলে, কাকে নিয়ে এলে, জলদি ভালো ডাক্তার নিয়ে এসো। তো দেখো দিওয়ান সাহেব আর জানা জানি না, এটাও খবর। তো দিওয়ান সাহেব সরস্বতিয়া জানতো, জানাশোনা ছিল এক রাজার, তো ও সরস্বতী এই কথাই বলে। তো কী করে, ও যায়, ও দেখে গর্ভপাতে ইন্ডেক্সটা দেখে, ওইভাবে যা ওষুধ লেখা আছে ওই ওষুধ 4 করে টপ করে ও দিতে থাকে। একদিন যদি রানী সাহেবের ব্যথা তো কম হয়ে তড়পতে থাকে, ধীরে 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 আস্তে আস্তে ভগবানের কৃপায় রানী সাহেব আস্তে 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 ঠিক হতে থাকে এবং 4-5 দিন পরে রানী সাহেব
वाह वाह, बधाई हो डॉक्टर साहब, आपको बधाई हो, आपने तो रानी साहब को जान बचा लिया। हाँ, एक बात सुनिएगा, सर से क्या अगर आपको पूछे रानी साहब का क्या हुआ, तो आप बता देना कि बहुत भयंकर बुखार हुआ था और इस बुखार से रानी साहब का तबीयत बहुत खराब है। यही, इसके अलावा कुछ भी नहीं कहना। ये जो ये गर्भ साहब हुआ ये है, ये सब बात। अब अगर ये सब बात किसी को अगर बात लीक हो जाए तो आपको आपको हम जानते हैं आप क्या कर सकते हैं, जान से मार देंगे। तो 5-6 दिन थकान पर रानी साहब खाबर टबर खाए, खेয়ে नहीं सुताए, তারপর রানী সাহেবা এসে ডাক্তার সাহেবকে নমস্কার বলে কি এই क्या করছেন আপনি, আপনি আমার চেয়ে বড়, আপনি बोले, नहीं नहीं डॉक्टर साहब आपने मेरा जीवन बचाइए, आप मेरा ज़िंदगी बचाए, तो ये लीजिए आपका फीस। बोले তাকে 50,000 টাকা। बोले इतना रुपया, এত টাকা? बोला हाँ हाँ, जिंदगी के बदले में रुपये का क्या वैल्यू है, आप ले जाइए, खुश रहिए, मजा करिए, और आप हम आपका हमारे साथ आभारी रहेंगे, आपने मेरा जान बचा दिया। तो बोले ये सब काम किच्छु करी नहीं, सब बाबा बैद्यनाथ करेছে। बोले जो भी हो, हम आपका हमारे लिए भगवान है, आपने मेरा जान बचा दिया। फिर बोले गाड़ी করে डॉक्टर साहब को छोड़ाओ, 50,000 টাকা আর অনেক কিছু খাবার দাবার দিয়ে ওকে ঘরে পাঠিয়ে দেয়। এসেই সে কী করে বোর্ড লাগিয়ে দেয় যে ডাক্তার সাহেব, এনসি বিশ্বাস ডাক্তার সাহেব এখন থেকে প্র্যাকটিস ছেড়ে দিয়েছে, তার নিজেরই শরীর খারাপ, আর সে তখন থেকে প্র্যাকটিস ছেড়ে দেয়, ঘরেই থাকে। বিশ্বনাথ বাবা বৈদ্যনাথ, তুমি আমায় অনেক দিয়েছো, আর আমি কিছু চাই না বাবু, বাস আমি আর কিছু চাই না, আমাকে তুমি দুযাত্রা পরীক্ষা থেকে বাঁচিয়ে দিয়েছো, আর আমি কিছু চাই, তোমার অশেষ কৃপা বাবু, তোমায় হাজার কোটি কোটি প্রণাম। আমার গল্পটি আজ এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো। আর আর